আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জীবিত গেরিলাদের উদ্দেশ্যে প্রতিবাদ। বৃহস্পতিবার 1971 23 মার্চে উজ্জ্বল প্রতিরোধ দিবসের পর কি যেন এক কালো ছায়া সবাইকে ঘিরে ধরেছে। চারিদিকে থেকে খালি নৈরাজ্যজনক খবর শোনা যাচ্ছে। ইয়াহিয়া মুজিব ভুট্টোর বৈঠকে যেন সমাধানের কোনো কুল কিনারা পাচ্ছে না। শেখ মুজিব প্রতিদিন প্রেসিডেন্ট ভবনে যাচ্ছেন, আলোচনা করতে বেরিয়ে এসে সাংবাদিকদের বলতেন আলোচনা এগোচ্ছে। ওদিকে আন্দোলনকারীর জঙ্গি জননেতা বলতেন দাবি আদায়ের জন্য আপনারা সংগ্রাম চালিয়ে যান, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। বেশ কিছুদিন থেকে বুকে বুকে শোনা যাচ্ছে প্রতিদিন নাকি প্লেনে করে সাদা পোশাকে প্রচুর সৈন্য এতে নামতে বিমানবন্দরে। বিশ্বাস হতে চাই না কথাটা, তবু বুক কেঁপে ওঠে। ওদিকে চট্টগ্রাম থেকে 2-3 জন বন্ধুর টেলিফোনে জানা গেছে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ এতে ভিড়েছে পশ্চিম পাকিস্তান থেকে। সেই অস্ত্র চট্টগ্রামে বীর বাঙালিরা খালাস করতে দেবে না বলে মরণপণ করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিতে ওদের ছত্রভঙ্গ করার জন্য আর্মি ঝাঁপিয়ে পড়েছে ওদের উপর। রুবির বুকে দুদিনের খোসা খোসা দাড়ি, মাথায় চুল খামতে ধরে রুবি বলল, আব্বা বুঝতে পারছ না? মুজিব ইয়াহিয়া আলোচনা ব্যর্থ হতে বাধ্য ও এটা ওদের সবাই দেবার অজুহাত মাত্র। ওরা আমাদের স্বাধীনতা দেবে না, স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিতে হবে সশস্ত্র সংগ্রাম করে। আমি শিওরে উঠলাম। বলিস কি রে? পাকিস্তান আর্মির আছে যুদ্ধ লেফটেন্ট মডেলের সব অস্ত্র ও তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করবি কি দিয়ে? রুবি উত্তেজিত গলায় বলল, এক্স্যাক্টলি। সেই পড়ত আমারও। সাদা গাড়িতে কালো পতাকা উড়িয়ে শেখ রোজ প্রেসিডেন্ট হাউসে যাচ্ছেন আর আসছেন। কালো পতাকা উড়িয়ে শেখ আসছেন, আলোচনা কোনো অগ্রগতি হচ্ছে না। ওদিকে প্লেনে করে রোজ সাদা পোশাকে হাজার হাজার সৈন্য এসে নামছে চট্টগ্রাম গ্রামে অর্থবর্তী জাহাজ ফিরছে। আর এদিকে ঢাকা রাস্তায় লাঠি হাতে বীর বাঙালিরা ধেই ধেই করে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে বঙ্গবন্ধুকে সালাম দিয়ে হৃষ্ট চিত্তে বাড়ি ফিরে পেট ফুরে ভাত ভাত খেয়ে ঘুম দিচ্ছে। পল্টন ময়দানে দামি বন্দুক ঘাড়ে কুচকাওয়াজ করছে। আমরা কি এখনো রূপকথার জগতে বাস করতে নাকি? ছেলে মানুষেরাও একটা সীমা থাকা দরকার। ছেলে মানুষেরও একটা সীমা থাকা দরকার। তাহলে এখন উপায় বোধ হয় আর নেই আব্বা। ভয় আর আতঙ্কে একটা হিম বাঁচাতে আমাকে অবশ করে দেয় যেন। না না, ওরকম করে বলিস না। তুই সেকেন্ড রাজনীতি সমর্থন করিস না তাই একথা বলছিস। তোরা হলি জঙ্গি বাঙালি, খালি বার বার কাট শেখ ঠিক পথে আন্দোলনকে চালাচ্ছে। ইয়াহিয়ার সঙ্গে আলোচনা ব্যর্থ হলে এভাবে অহিংস অসহযোগ আন্দোলন চালিয়ে জনগণের তাদের দাবি ঠিকই আদায় করে দেবে। আব্বা, তুমি তো কোন আহ্বকে স্বর্গে বসে আছো? শুধু কয়েকটা বিষয় তলিয়ে দেখো। পূর্ব পাকিস্তানে বর্তমানে যাহা ঘটেছে সবই পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বাভাবিক হিসেবে এগুলো সবই বিষম রাষ্ট্রদ্রোহিতা। দেশের সর্বময় কর্তা প্রেসিডেন্ট খোদ হাজির, অথচ দেশ চলছে শেখের কথায়। লোকে অফিস আদালতে ব্যাংক সব চালাচ্ছে
থেকে সময়ে তারপর দেখো পাকিস্তান সরকারের হেনস্থা টিক্কা খানকে কোন বিচারপতি শপথ গ্রহণ করতে রাজি হলো না বলে বেচারা গভর্নর হতে পারলো না, শুধু মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে কাজ চালাচ্ছে। প্রেসিডেন্ট ঢাকায় এসে নামলো আর তাহার বাসভবনের সামনে বিক্ষোভ। সেনাবাহিনীর জন্য কোনো বাঙালি খাবার জিনিস বেচছে না। ওরা কতদিন ডাল রুটি খেয়ে থেকেছে, তারপর প্লেনে করে প্রতি পাকিস্তান থেকে খাবার আনতে হয়েছে। এসব কাণ্ডের পর ইয়াহিয়া সরকার একদম মুখ বুজে চুপ করে আছে। কেন বুঝতে পারছে না? ওরা শুধু সময় দিচ্ছে, ওরা আলোচনার নাম করে আমাদের ভুলিয়ে রাখতে শেখ বড্ড দেরি করে ফেলছে। এর পথে এভাবে আমাদের বাঁচতে পারবো না। আমি রাগ করে বললাম, দাড়ি কামিয়ে সাবান মেখে ঠান্ডা পানিতে ভালো করে গোসল কর দেখি বাপু, মাথা বড্ড বেশি গরম হয়ে গেছে। রুবি নীরবে উঠে দিদের ঘরে চলে গেল। আমি কেবল চুপসে গেলাম। দিদের মানেও যেন আমার জোর পাচ্ছি না। আজ আমার রবীন্দ্রসঙ্গীত শিল্পী দম্পতি আতিক ও বুলবুলের মাথায় আমার খাবারের দাওয়াত আছে। এরপর এরকম অবস্থা, দাওয়াতে খেতে ইচ্ছে করে না, আবার ঘরে বসে থাকতেও সাহস লাগে। শরীরে শরীফের মিটিং ছিল ঢাকা ক্লাবে। অতঃপর আমি একাই গেলাম আতিকের মাথায়। সেখানে দেখা হলো এনায়েতুল্লাহ খান ও তার স্ত্রী লিনার সঙ্গে। লিনার ছোট ভাই দিলুর রহমান খান তার আমেরিকান বউ মাস্টারের সঙ্গে। আরো এসেছে আতিকের বন্ধু হালিম ও তার স্ত্রী বনি ও আতিকের ভাই পাত্তার ও তার স্ত্রী। সকলের মুখে একই কথা, কি হবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নাকি কাউকে না জানিয়ে লুকিয়ে প্লেনে চড়ে পশ্চিম পাকিস্তানে চলে গেছেন। রাস্তায় নাকি ইতিমধ্যে আর্মি নেমে গেছে। আমি বুঝতে পারছি না আর্মি কেন নামবে। 9:30টার সময় মাসুমা ফিরল টিভি অফিস থেকে। কিছুদিন আগে বড় ভাই ও রফিকুল ইসলামের বাসা ছেড়ে এখন মেজ ভাই আতিকুল ইসলামের বাসায় থাকতে সে এলো ঝড়ো পড়া পাখির মতন বিধ্বস্ত চেহারা দিয়ে। সবার মধ্যে সে আশঙ্কা তার মধ্যেও তাই, বরং টিভি স্টেশনে সে আমাদের বেশি কিছু শুনতে। কিন্তু মাসুমা আমাদের সঙ্গে বসলো না, বলল খুব বেশি টায়ার্ড, আমি দিদের ঘরে যাই। অনেক বলা সত্ত্বেও সে খেলো না আমাদের সঙ্গে। আমাদেরও খিদে ছিল না, কোনো মতে খাওয়া ছাড়লাম সবাই। 10:30 শরীফ ফোন করলো, এখনো দেরি করছো কেন? শহরের অবস্থা ভালো নয়, বহু জায়গায় জনতা নতুন করে ব্যারিকেড দিচ্ছে। ইয়াহিয়া ঢাকা ছেড়ে চলে গেছে। অনেক রাস্তায় আর্মি গাড়ি দেখা যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি চলে এসো, ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ভীতর শব্দে ঘুম ভেঙে গেল। চমকে উঠে বসলাম। রুবি জাবি ছুটে এলো এই ঘরে। কি ব্যাপার? দু তিন রকমের শব্দ, ভারী বোমার ঝুম ঝুম আওয়াজ, মেশিন গানের ঠাস ঠাস আওয়াজ, তি করে আরেকটা শব্দ। আকাশে কি যেন জ্বলে জ্বলে উঠছে। তার আলোর ঘরের ভিতর পর্যন্ত আলোকিত হয়ে উঠছে। সবাই ছুটলাম ছাদে। আমাদের বাড়ির দক্ষিণ দিকের মাঠ পেরিয়ে ইকবাল হল, মহসিন হল, আরো কয়েকটা হল, ইউনিভার্সিটির কোয়ার্টার্সের কয়েকটা বিল্ডিং। বেশিরভাগ আওয়াজ সেদিক থেকেই আসছে। সেই সঙ্গে বহু কণ্ঠে আর্তনাদ, চিৎকার। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো গেল না। আগুনে ফুলকির মতন কি যেন শব্দের সঙ্গে এদিক পানে উড়ে আসছে। রুবি হঠাৎ লাফ দিয়ে কালো আর স্বাধীন বাংলার পতাকা দুটো নামিয়ে ফেললো।
হঠাৎ মনে পড়লো একতলায় বাড়ির কাছে ওরাও আছে। হুড় হুড় করে সবাই দিতে নেমে গেলাম রান্নাঘরের ভেতরে দিয়ে উঠোনের দিকে। দরজা খুলতেই আমাদের অ্যালেমটেসিয়ানের কুকুর মিকি তীর বেগে ঘরে ঢুকে আমাদের সবার পায়ে লুটিপাটি খেতে করুণ ধরে আত্মনাদ করতে লাগলো। উঠানের দিকে মুখ বাড়িয়ে ডাকলাম, মারেক, কাসেম। ওদের ঘরের দরজা খুলে মারেক ও কাসেম কাঁদতে কাঁদতে ছুটে এসে ঘরে ঢুকলো। আমি বললাম, তোমরা তোমাদের বিছানা নিয়ে এই ঘরে চলে এসো। ও বিকিতে কিছুতেই আর ঘর থেকে উঠানে নামানো গেল না। এ তো গোলাগুলি শব্দ ও টেজার হাইয়ের নানা রঙের আলো ঝলমলে ঝলকরিতেছে। দিশেহারা হয়ে গেছে রুবি। তার ঘাড়ের মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ভয় নেই মিকি, ভয় নেই। তুই তুই আমাদের সঙ্গে উপরে থাকবি। তাকে উপরেও দেওয়া গেল না। কি এক মরণ ভয়ে ভীতি হয়েছে। খালি কোনা খুঁজতে সেতে তীরের নিচেই ঝুপসি কোণটাতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইল। বসার ঘরে তো ফোন শুলে দেখি ফোন ডেড। উপরে উঠে গেলাম, বাবার ঘরে চললাম। রুবি গিয়ে বাবার হাত ধরে মৃদু স্বরে তাকে কি কি যেন বলতে লাগলো। বাকি রাত আর ঘুম এলো না। আবার ছাদে গেলাম। দূরে দূরে আগুনের আভা দেখা যাচ্ছে। বিভিন্ন বতা কারোর বাকি রাত আর ঘুম এলো না। আবার ছাদেও গেলাম। দূরে দূরে আগুনের আবার দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে গোলাগুলি ও মেশিন গানের শব্দ আসছে। ট্রেজার হাউস আকাশে রংবাদি করে চলছে। দূর থেকে চিৎকার ভেসে আসছে। উত্তরে, দক্ষিণে, পূর্বে ও পশ্চিমে সব দিকে দূরে আগুনের স্তম্ভ ক্রমে স্পষ্ট আকাশচুম্বী হয়ে উঠছে। কারোর মুখে কোনো কথা নেই। রুবি রাবি ও নীরবে থমথমে মুখে সুতলি বাঁধন খুলে প্লাস্টিক ব্যাগে একে একে উপর করলো কমোডে। একটু করে ফ্লাশ করে, খানিকটা অপেক্ষা করে, আবার ঢালে, আবার ফ্লাক্সে করে। একসঙ্গে সব মাল মশলা ঢালতে কমোডে এর দল বন্ধ হয়ে যাবে। দাবি ও বাসরা বাজার পাউডার দিয়ে 3-4 বার করে আবার দিকটা দুটো বাঁধলো। আর ধুলো একবার ধুয়ে চুকে দেখে আবার বাজে, আবার ধোয়। এই কাজ সেরে রুবি বাক্স এলেন্সে বই বাউ সে তুয়েঙ্গে মিলিটারি রচনাবলী সব একটা প্লাস্টিকের ব্যাগে ভরলো। আমরা চিন্তা করতে লাগলাম কোথায় বইগুলো লুকানো যায়। মাটিতে পুঁততে চাইলে বইগুলো নষ্ট হয়ে যাবে। শেষে মনে পড়লো মালিকদের ঘরের ভিতরে বাউন্ডারি ওয়ালের এক জায়গায় একটা কোটর বোতল আছে। প্রতিবেশী হেসাব সাহেবের বাউন্ডারি ওয়ালা দারুণ এই কোটলা আর সৃষ্টি হয়েছে। এখানে বইয়ের প্যাকেটটা ফেলে দিলে লুকোনোও থাকবে, নষ্ট হবে না। ভোরের আলোয় অল্প একটু ফুটতেই রুবি সাবধানে গুড়ি মেরে ওখানে গিয়ে বইয়ের প্যাকেটটা রেখে দিল। তার উপর ফেললো কয়েকটা শুকনো নারিকেলের পাতা। দাদারা ইমামের 71-এর দিনগুলো। এই ছিল পতিত বার্তা।